বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। This class is conducted by Mohammad Abdullah Litton, Assistant Teacher, Department of English, Metropolitan School and College, Jatrabari, Dhaka. And this class is for class 6 to 10, subject English, second paper. Dear students, let's see some pictures. প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে চলো আমরা কিছু ছবি দেখে নিচ্ছি। প্রতিটি স্লাইডে আমরা একটি করে ছবি দেখাবো এবং সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবে আমাদের আজকের পাঠটি বোঝার জন্য। প্রথম পিকচারের দিকে খেয়াল করে দেখো। দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড, উই প্লে হিয়ার এভরিডে। দেখো, এই সেন্টেন্স এখানে দিয়েছি, এখানে একটু কারেকশন আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এইখানে একটি সেন্টেন্স শেষ হয়েছে, দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড, তাহলে এখানে একটি ফুল স্টপ বসার কথা। উই প্লে হিয়ার এভরিডে, এটি আরেকটি সেন্টেন্স, তাহলে এখানে একটি ফুল স্টপ হওয়ার কথা। তো আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা দিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে তোমাদেরকে আরেকটি পিকচার দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী একটা সেন্টেন্স এখানে দেওয়া হলো। ডু ইউ নো দ্য নেম অফ দিস অ্যানিমেল? শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, তার এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করে দেই। এখানে একটি কোশ্চেন মার্ক বসতে পারে, যেটাকে আমরা বলি নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। তোমরা একটু খেয়াল করে দেখো, ডু ইউ নো দ্য নেম অফ দিস অ্যানিমেল? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি পিকচার এখানে দেওয়া হলো এবং সেই অনুযায়ী একটি সেন্টেন্স তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, হাউ বিউটিফুল দ্য রিভার ইজ। তাহলে এখানে কিন্তু কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, আমরা একটু চিহ্ন এখানে ব্যবহার করছি। দেখো, আমরা যে বিশেষ চিহ্নটি এখানে ব্যবহার করছি, এখন আমরা পড়ে দিচ্ছি, হাউ বিউটিফুল দ্য রিভার ইজ। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত চিহ্নগুলো দেখলাম, এছাড়াও আরো কিছু বিশেষ চিহ্ন এই ধরনের রয়েছে। তো এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, হোয়াট কাইন্ড অফ দিস আর, হোয়াট কাইন্ড অফ মার্ক দিস আর, এই চিহ্নগুলো কোন ধরনের চিহ্ন, তোমরা কি কেউ বলতে পারবে? আশা করি তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কস। যে চিহ্নগুলো আমরা ব্যবহার করলাম সেগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্কস। So dear students, today's topic is punctuation. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পাংচুয়েশন মার্ক। এই বিষয়ে আমরা ভালোভাবে খেয়াল করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, অবজেক্টিভস অফ দিস ক্লাস, অর্থাৎ আজকের এই ক্লাসের যে উদ্দেশ্যগুলো হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করে দেখো, at the end of the lesson you will be able to, অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা যেগুলো জানতে পারবে সেগুলো হচ্ছে, tell the definition of punctuation, punctuation কাকে বলে সেই সম্পর্কে, write different kinds of punctuation marks, বিভিন্ন ধরনের punctuation মার্ক তোমরা লিখতে পারবে, describe the appropriate use of punctuation marks, এবং বিভিন্ন punctuation মার্ক সেগুলো তোমরা বর্ণনা করতে পারবে। ইউজ পাংচুয়েশন মার্কস ইন রাইটিংস, তোমাদের লেখার মধ্যে পাংচুয়েশন মার্কস গুলো তোমরা ব্যবহার করতে পারবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে পাংচুয়েশন মার্কস। তাহলে পাংচুয়েশন মার্কস কি, এটা আমরা একটু সংক্ষেপে জেনে নিচ্ছি। দ্য মার্কস হুইচ আর ইউজড ইন রাইটিং টু সেপারেট সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার এলিমেন্টস অ্যান্ড টু ক্লারিফাই মিনিং আর কল পাংচুয়েশন মার্কস। যদি আমরা বাংলা এভাবে বলি তাহলে সেটা হচ্ছে যে পাংচুয়েশন মার্কস হচ্ছে বিশেষ এক ধরনের চিহ্ন। সেটা হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন অংশ থেকে আলাদা করার জন্য এবং সেন্টেন্সের যে সম্পূর্ণ অর্থ, সংগতিপূর্ণ অর্থ, সেই সংগতিপূর্ণ অর্থ বিশেষ অর্থটাকে আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, এটাকে ক্লারিফাই করার জন্য, প্রকাশ করার জন্য বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা হয়। সেগুলি হচ্ছে পাংচুয়েশন মার্কস। আমরা বাংলায় বলে থাকি বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন অথবা ছেদ চিহ্ন। তো যাই হোক, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, লেটস সি দ্য পাংচুয়েশন মার্কস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই পর্যায়ে কিছু পাংচুয়েশন মার্কের চিহ্নগুলো দেখে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে বিভিন্ন রকমের পাংচুয়েশন মার্ক এখানে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি তোমাদেরকে 6টি পাংচুয়েশন মার্কের চিহ্ন দিয়েছি। তো আশা করছি তোমরা এগুলোর নাম জানো এবং তোমরা চিনতে পারছো যে কোনটি কোন ধরনের পাংচুয়েশন মার্কস। এরপরও আমি তোমাদেরকে এগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, উপরে যে ফোঁটাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফুল স্টপ, তারপরে এটার নাম হচ্ছে কমা, এটি হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে কোলন, তারপরে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, এবং এটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন মার্ক। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে আরো কিছু চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখবে। তাহলে এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে হাইফেন, এটা ড্যাশ এবং এটা হচ্ছে ব্র্যাকেটস। আমরা সবগুলো পাংচুয়েশন মার্ক এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। প্রয়োজনে তোমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারো এবং স্ক্রিনশটের মাধ্যমে তোমরা এটা দেখতে পারো। অবশ্য তোমাদের বইতে রয়েছে, তোমরা এই বিষয়ে অবগত আছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমাদের আজকে মূল আলোচনা শুরু করা যাক পাংচুয়েশন মার্ক সম্পর্কে। আমাদের আজকের আলোচনাটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমটি হচ্ছে ফুল স্টপ। দেখো, ফুল স্টপ আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি সেগুলি একটু তোমাদেরকে দেখাচ্ছি। যেগুলো পিঙ্ক কালার দিয়ে এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে রুলস, এর পরবর্তীগুলো হচ্ছে এক্সাম্পল। তোমরা খুব লক্ষ্য করে দেখবে। We use full stop, আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি to mark the end of an assertive, an imperative and an operative sentence. আমরা assertive, imperative এবং operative sentence শেষ হলে সেটাকে শেষ করার জন্য, বোঝানোর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন the baby is sleeping, do your homework, may you live long। তিনটি সেন্টেন্স আমরা ফুল স্টপ দিয়ে শেষ করলাম। এরপরে দেখো, after abbreviations, আমরা শব্দ সংক্ষিপ্ত করানোর জন্য প্রত্যেকটি শব্দ সংক্ষিপ্ত করানোর জন্য একটি করে ফুল স্টপ আমরা দিয়ে থাকি। মনে রাখা প্রয়োজন, এগুলোকে পিরিয়ড বলে, আবার কখনো কখনো ডটও বলে থাকে। তো যাই হোক, আমরা দেখো এখানে ফুল স্টপের মতো সেই ডটটা এখানে ব্যবহার করছি। মিস্টার, তাহলে এম আর পরে ফুল স্টপ ব্যবহার করেছি। মিসেস এর জন্য ফুল স্টপ, এম এ, অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে মাস্টার্স অফ আর্টস। তাহলে মাস্টার্স অফ আর্টস দুইটি অংশ, এই জন্য দুইটি শব্দের দুইটি অক্ষরের পরে একটি করে ফুল স্টপ বসেছে। পিএইচডি মানে হচ্ছে ফিলোসফি অফ ডক্টর, তাহলে এখানে দেখো তোমরা এই যে ফুল স্টপ দুইটি জায়গা বসেছে। এরপরে দেখো ইউকে, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, তাহলে ইউনাইটেড এর জন্য ইউ এর পরে একটা ফুল স্টপ, কিংডম কে এর পরে একটা ফুল স্টপ, তাহলে ইউকে। এরপর দেখো ইউএসএ, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে প্রতিটি অংশের জন্য একটি করে ফুল স্টপ এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা শিখবো কমা ব্যবহার করা সম্পর্কে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, কমা ইজ ইউজ টু সেপারেট। কমা বিশেষভাবে কিছু শব্দ থেকে শব্দ আলাদা করার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখে নিচ্ছি, 3 or more words of the same parts of speech
একই ধরনের পার্টস অফ স্পিচ যদি দুইটি বা তার তিনটি বা তার অধিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি শব্দের পর একটি করে কমা ব্যবহার করে আমরা কি করি, আলাদা করে দেখাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি পড়ছি। আই নিড টু বাই এ বুক, এ পেন, টু পেন্সিলস অ্যান্ড সাম চকলেটস। এখানে বলে রাখা প্রয়োজন, সর্বশেষ শব্দটির আগে আমরা সবসময় অ্যান্ড ব্যবহার করব। সর্বশেষ শব্দের পর আমরা সবসময় কি করব, অ্যান্ড ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লোজেস ইন এ সেন্টেন্স। কোন একটি সেন্টেন্সের মধ্যে যদি ওয়ার্ড, ক্লোজ ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে তার শেষে বা সেগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য টিচার হাউএভার ডিডন্ট পানিশ দেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ব্যবহার দেখে নিচ্ছি। কমা এর ব্যবহার চলছে। দেখো, a subordinate of any kind that comes before the principal clause. Principal clause এর আগে যদি subordinate আসে, তাহলে সেই ধরনের প্রিন্সিপাল ক্লোজ এর আগে যে ক্লোজটা থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ, সেই ক্লোজের আগে ব্যবহার করতে হয়। তোমরা একটু দেখে নিও। এখানে ইফ ইউ কাম আই শ্যাল বি হ্যাপি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইফ ইউ কাম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, যেহেতু কোন ইফ যুক্ত, টোটালটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই অংশে ইফ আছে, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আই শ্যাল বি হ্যাপি এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটু কমা ব্যবহার করা হয়েছে। এরপরের অংশ দেখো, a noun of address from the rest of the sentence. সেন্টেন্সের যে নাউনটা থাকে, যাকে সম্বোধন করা হয়, তো সেন্টেন্সের বাধ্যবাধকতা অংশ থাকে, তাকে আলাদা করে তাকে অ্যাড্রেস করার জন্য, সম্বোধন করার জন্য, তাকে ডাকার জন্য এখানে ব্যবহার করা হয়। খেয়াল করে দেখো, সিমি, গিভ মি দ্য পেন। তাহলে আমরা অ্যাড্রেস করলাম সিমিকে, সিমি গিভ মি দ্য পেন। এই জন্য সিমি কথাটা বলার পরে, এই অ্যাড্রেস করার পরে, তাকে সম্বোধন করার পরে এখানে কমা ব্যবহার করা হয়েছে। এরপর রুলসটা দেখো, ডিফারেন্ট পার্টস অফ এ ডেট। ডেটে, অর্থাৎ যখন আমরা কোনো ডেট বা তারিখ লিখি, সেটাকে আলাদা করে বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন দেখো, জানুয়ারি 10, 2014। জানুয়ারি 10, এই 10টা হচ্ছে জানুয়ারি মাসের তারিখ, আর 2014 হচ্ছে সাল, 2014। তাহলে এই সংখ্যা থেকে এটাকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়েছে। ডিফারেন্ট পার্টস অফ অ্যান অ্যাড্রেস। যখন আমরা কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করি, তাহলে এর ভিন্ন ভিন্ন অংশগুলোকে আলাদা করে বোঝানোর জন্য। যেমন দেখো, ক্যামব্রিয়ান কলেজ, কমা ব্যবহার করা হলো। দেখো, যাত্রাবাড়ি, ঢাকা। তার ক্যামব্রিয়ান কলেজ হচ্ছে প্রতিষ্ঠানের নাম, যাত্রাবাড়ি হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা, একটি স্থানের নাম, ঢাকা হচ্ছে একটি শহরের নাম। তাহলে দেখো, এখানে প্রতিটা অংশ থেকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা আর আর কোথায় কোথায় কমা ব্যবহার করে থাকি সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আ কোশ্চেন ট্যাগ ফ্রম দ্য মেইন সেন্টেন্স। মেইন সেন্টেন্স থেকে যে কোশ্চেন ট্যাগ, সেটাকে আলাদা করে বোঝানোর জন্য। যেমন দেখো, ইউ আর এ স্টুডেন্ট, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এইখানে কমা ব্যবহার করে আরএনট ইউ, এই যে আরএনট ইউ, এটি হচ্ছে একটি কোশ্চেন ট্যাগ। সেটাকে আলাদা করার জন্য মূল সেন্টেন্স থেকে এখানে একটি কমা ব্যবহার করা হয়েছে। আমি তোমাদেরকে লেজার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, তোমরা সেটা লক্ষ্য করে দেখবে। এরপরে রুলসটা দেখো, দ্য রিপোর্টেড স্পিচ ফ্রম দ্য রেস্ট অফ দি সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ। দেখো, রিপোর্টেড স্পিচটাকে ডিরেক্ট স্পিচকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, হি সেড, কম ব্যবহার করলো। এবার দেখো, রিপোর্টেড স্পিচ, মাই মাদার ইজ ওয়েটিং ফর মি, এই টোটালটাকে আলাদা করার জন্য এখানে হি সেড, রিপোর্টিং ভার্বটা ছিল সেড, তাহলে এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে। পরের রুলসটা দেখো, লেখা রয়েছে, a comma is also used in the case of a position. অর্থাৎ আমরা যখন কাউকে কোনো বিষয় সম্পর্কে তাকে বলবো এবং তার পদ পদবী সম্পর্কে বা তার মাহাত্ম্য সম্পর্কে বলি, তখন সেই ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে বুঝিয়ে থাকি। যেমন দেখো, কাজী নজরুল ইসলাম, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, ওয়াজ ভেরি পুয়ার। কাজী নজরুল ইসলাম, এখানে কমা ব্যবহার করা হলো। এরপর দেখো, তার একটি পদবী বা তার সম্পর্কে বলছি, তাহলে কি বলছি, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, অর্থাৎ তার পরিচয়টা আমরা এখানে তুলে ধরছি, এটি হচ্ছে অ্যাপোজিশন। এরপরে একটা কমা ব্যবহার করে বলছি ওয়াজ ভেরি পুয়ার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা দেখছি কমা এর ব্যবহার এই ক্ষেত্রে
আমরা আরো কিছু রুল দেখছি, এখানে খেয়াল করো। টু অ্যাভয়েড রিপিটিং এ ভার্ব, যদি একই সেন্টেন্সের মধ্যে একই ভার্ব কাজ করে, সেন্টেন্সের দুটি অংশ যদি থাকে আর যদি একই রকম কাজ হয়, তাহলে সেই ভার্বটিকে আমরা বারবার উচ্চারণ না করে আমরা পরবর্তী যে অংশটি রয়েছে তার আগে কমা ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয়ই এক্সাম্পল লক্ষ্য করেছো, আমি পড়ছি। সুমি বট আ ডল অ্যান্ড মিঠু আ বল। তাহলে মিঠু দিয়ে কমা ব্যবহার করে, এই বল দিয়ে বলা হচ্ছে কি বট। আমরা কিন্তু সেন্টেন্সটা বড় করে কমা ব্যবহার না করে বলতে পারতাম, সুমি বট এ ডল অ্যান্ড মিঠু বট এ বল। আবার বলছি, সুমি বট এ ডল অ্যান্ড মিঠু বট এ বল। তাহলে খেয়াল করে দেখো, এই যে বট, এটি হচ্ছে এখানে ভার্ব। আমরা মিঠুর পরিবর্তে মিঠুর পরে যে কমা ব্যবহার করেছি, এই কমা ব্যবহারের কারণে যেহেতু একই রকম ভার্ব, সেজন্য এই ভার্বটি এখানে আর ব্যবহার করা প্রয়োজন হয়নি, রিপিট করা প্রয়োজন হয়নি। আমরা কমা ব্যবহার করে তারপরে কিন্তু শব্দটা এখানে লিখে দিয়েছি। আশা করি যে তোমরা সেটা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের অংশটি দেখো। আফটার দি স্যালুটেশন অ্যান্ড দি কমপ্লিমেন্টারি ক্লোজ ইন এ লেটার, লেটারের দুইটি বিশেষ অংশ থাকে। উপরে প্রথমে শুরু করতে গিয়ে স্যালুটেশন আমরা দিয়ে থাকি সম্মান জ্ঞাপন করার জন্য, এবং পরবর্তীতে আবার কমপ্লিমেন্টারি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা কিন্তু যে শব্দ ব্যবহার করে থাকি। তো সেই শব্দগুলোর পরে আমাদের কিন্তু অবশ্যই কমা ব্যবহার করতে হয়। যেমন দেখো, ডিয়ার স্যার, মনে রাখবে ডিয়ার স্যার এই কথাটা বলার পর অবশ্যই ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার ফাদার যাই হোক না কেন, এরপর একটু কম ব্যবহার করতে হয়। এটা স্যালুটেশনের জন্য লেখা হয় এবং এরপর একটু কম ব্যবহার করতে হয়। এবং সবশেষে কমপ্লিমেন্টারি ক্লোজ বা শ্রদ্ধা নিবেদন করে যখন আমরা শেষ করে দিই, তখন আমরা কি করি, একটু কম ব্যবহার করি। যেমন দেখো, ইয়ার্স ফেথফুলি বা ফেথফুলি ইয়ার্স বা থ্যাংকিং ইউ, এই ধরনের যতগুলো শব্দ হোক না কেন, আমরা কি করব, একটি কমা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা কমার ব্যবহার সম্পর্কে শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এ পর্যায়ে আমি তোমাদেরকে সেমিকোলনের ব্যবহার দেখাচ্ছি। সেমিকোলন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, এখন আবার একটু জেনে নাও। প্রথম রুলস দেখো, সেমিকোলন ইজ ইউজড হোয়েন কনজাংশন ইজ নট ইউজড। সেমিকোলন ব্যবহার করা হয় যখন কনজাংশন ব্যবহার করা হয় না। কনজাংশন দিয়ে কিন্তু আমরা যুক্ত করে থাকি, তোমরা নিশ্চয়ই জানো। তো যখন আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি, তো সেমিকোলনটা কনজাংশনের মতো কাজ করে বিধায় আর কনজাংশন ব্যবহার করা হয় না। আশা করি যে তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করো। উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, এখানে সেমিকোলন ব্যবহার করা হচ্ছে, এটি হচ্ছে সেমিকোলনের চিহ্ন। উই প্লেড ফুটবল, দেখো, উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলভস। তাহলে আমরা কিন্তু সেন্টেন্সটিকে এন্ড, তারপরে এছাড়াও আরো অন্যান্য যে কনজাংশন রয়েছে সেগুলো কিন্তু দিয়ে আমরা সেন্টেন্সকে লিখতে পারতাম, কিন্তু আমরা এর মাঝে মাঝে কি করলাম, আমরা এখানে এবং এখানে দুইটি স্থানে আমরা সেমিকোলন ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করেছি। এরপরে দেখো আরেকটি ব্যবহার, সেমিকোলন সেপারেটস সেন্টেন্সেস হুইচ আর ক্লোজলি কানেক্টেড ইন থট হোয়ার এ ফুল স্টপ উড মিন টু লং এ ব্রেক। তাহলে দেখো, আমরা কিন্তু একই রকম যদি কোনো জিনিস হয় এবং সেক্ষেত্রে যদি আমরা ফুল স্টপ ব্যবহার করি, তাহলে সেটাও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেক বড় সেন্টেন্স তৈরি করতে হয়। তো তার চেয়ে বরং আমাদের একই রকম কথা আমরা কিন্তু সেটাকে কানেক্ট করে, একই রকম আইডিয়া কানেক্ট করে, মানে একই রকম আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেই ধরনের কথা যদি হয়, তাহলে আমরা এইভাবে কানেক্ট করতে পারি। যেমন দেখো, রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে তিনটি আমরা থটের কথা, তিনটি ধারণার কথা আমরা এখানে বললাম। দেখো, রিডিং মেক্স এ ফুল ম্যান, রিডিং সম্পর্কে বলছি। কনফারেন্স এ রেডি ম্যান, কনফারেন্স সম্পর্কে বলছি। রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, রাইটিং সম্পর্কে বলছি। তাহলে তিনটি ধারণা আমরা পাশাপাশি বর্ণনা করছি। সুতরাং ফুল স্টপ দিয়ে আমরা এগুলোকে শেষ না করে আমরা কিন্তু সেমিকোলন ব্যবহার করে এখানে বর্ণনা করা হলো। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা কোলনের ব্যবহারটা দেখলাম, এখন আমরা দেখব নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার। নোট অফ ইন্টারোগেশন কি? ইন্টারোগেশন মার্ক ইজ ইউজড আফটার এ ডিরেক্ট কোশ্চেন। যখন আমরা সরাসরি কোনো প্রশ্ন করি, সে প্রশ্ন করার পরে আমরা নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, অর্থাৎ আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করে থাকি। যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম, এখানে আমরা কোশ্চেন ব্যবহার করছি।
ডু ইউ লাইক টি? এখানে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করছি। আমরা যখন প্রশ্ন করি তখন আমরা কি করি? প্রশ্নটির চিহ্ন ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখছি নোট অফ এক্সক্লামেশন। আমরা কত কখন নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করি সেটা দেখলাম। এখন দেখছি নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন যেটা আমরা বলে থাকি বাংলায়, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড আফটার এক্সক্লামেশনস অর এক্সপ্রেশনস অফ স্ট্রং ইমোশনস। আমরা যখন কোনো বিস্ময়সূচক কোনো কিছু বলি, তারপরে আমরা এই শব্দগুলো ব্যবহার, এই চিহ্নটা ব্যবহার করে থাকি। অথবা যখন আমরা কোনো ইমোশন, আমাদের মনের কোনো ইমোশন আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা কিন্তু সেটা কিন্তু এখানে ব্যবহার করে থাকি। এবার দেখো, হুরে উই হ্যাভ ওয়ান দ্য গেম। তারপরে দেখো হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে হুররে এটি একটি এক্সক্লামেশন, এই জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করেছি। এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক বা নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা এখানে চিহ্ন ব্যবহার করছি। অথবা সেন্টেন্সের শেষে স্ট্রং ইমোশনের জন্য আমরা বলে থাকি হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা এইভাবে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব ইনভার্টেড কমা এর ব্যবহার। ইনভার্টেড কমাস আর ইউজ টু ডিনোট দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ স্পিকার থ্রু ডিরেক্ট স্পিচ। বিশেষ করে ডিরেক্ট স্পিচের মধ্যে, অর্থাৎ ডিরেক্ট স্পিচ যখন আমরা ব্যবহার করে থাকি লেখনীর মাধ্যমে, তখন আমরা কি করি? এই ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। এই যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে এখান থেকে শুরু এবং এখানে শেষ। এটাকে আমরা কোটেশন মার্কও বলে থাকি। এখানে কোটেশনটা শুরু, এটা এখানে শেষ। অর্থাৎ যখন আমরা কোনো কথা কোট করি, কোনো বিশেষ কোনো ব্যক্তি যে কথাটা বললেন, সেই কথাগুলোতে আমরা সরাসরি তুলে ধরি, যেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। সেটাকে আমরা প্রকাশ করার জন্য, লিখিতভাবে প্রকাশ করার জন্য এই চিহ্ন দিয়ে থাকি। যেমন দেখো, মাই টিচার সেইড। এখন মাই টিচার সেইড, এখানে কমা ব্যবহার করা হলো। এবারে ইনভার্টেড কমা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু বলা হয়েছে, এই কথা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে টিচারের কথা। তাহলে তিনি কি বলেছেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে কথাটা বলা হলো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং এখানে ইনভার্ট কমা ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কোলন সম্পর্কে জেনেছিলাম। এবারে কোলন সম্পর্কে তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। কোলন ইজ ইউজ টু ইন্ট্রোডিউস। কোলন কি করা হয়? পরিচয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, কোটেশনের ক্ষেত্রে ফাদার সেইস নেভার টেল এ লাই। তাহলে এখানে ফাদার সেইস, এই যে কোলনটা ব্যবহার করা হলো, বাবা বললেন, কি কথাটা বললেন সেই কথাটাকে এখানে কোটেশন হিসেবে আমরা যখন দিয়েছি তার আগে কোলন ব্যবহার করলাম। লিস্ট করার জন্য আমরা কোলন ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য বুকস অফ দি লাইব্রেরি, এখানে আমরা কি ব্যবহার করলাম? আমরা এখানে কোলন ব্যবহার করলাম এবং এই লিস্টগুলো দিচ্ছি, স্টোরি, শর্ট স্টোরি, নোভেল, পোয়েট্রি, প্লে। আবার দেখো এক্সপ্লানেশনের জন্য, যেমন দেখো নাউন, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে আমরা যখন এক্সপ্লানেশন করছি নাউন সম্পর্কে, নাউন কাকে বলে, তাহলে আমরা কি বলছি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এই যে নাউন বললাম, তারপর একটা কোলন ব্যবহার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব হাইফেন। হাইফেন ইজ ইউজুয়ালি ইউজ টু লিঙ্ক টু অর থ্রি পার্ট অফ এ কম্পাউন্ড ওয়ার্ড। যখন কোনো কম্পাউন্ড ওয়ার্ড হয়, অর্থাৎ একটা ওয়ার্ডের বিভিন্ন অংশ থাকে এবং সেই শব্দটাকে বোঝানোর জন্য আমরা কি করি? হাইফেন ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য হোম মেড ব্যাগস আর বিউটিফুল। দেখো, হোম মেড, এই যে একটি শব্দ, হোম মেড মানে বাসায় তৈরি। যেমন আমি বলি বাসায় তৈরি খাবার স্বাস্থ্যসম্মত, হোম মেড ফুডস আর ভেরি হাইজিনিক অ্যান্ড গুড ফর হেলথ। তাহলে হোম মেড এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড। হোম এবং মেড দুটি শব্দ যোগ করে নতুন শব্দ পাচ্ছি আমরা, হোম মেড। এর মাঝখানে যে সব চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে হাইফেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা শিখবো ড্যাশ সম্পর্কে। ড্যাশ ইজ ইউজ টু সেপারেট ওয়ার্ডস টু এক্সপ্লেইন। দেখো, যে ওয়ার্ডস গুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমরা কি করি? ড্যাশ ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই বট মেনি থিংস। এই যে আমি বললাম আমি অনেক কিছু কিনেছি, পেপার, পেন, পেন্সিল, বুক। তাহলে এই অনেক কিছু কিনেছি, এগুলোর নাম বলার আগে আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। এছাড়াও তোমরা জানো যে শূন্যস্থান পূরণ করার জন্য আমরা ড্যাশ দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
পাংচুয়েশন মার্কের পরিচিতি পড়ছি। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর যে আমরা শিখছি ব্র্যাকেট সম্পর্কে। তোমরা খেয়াল করে দেখো, ব্র্যাকেটস আর ইউজ টু গিভ এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ব্র্যাকেট ব্যবহার করা থাকে, আমরা ব্র্যাকেট দিয়ে থাকি। যেমন দেখো, পিপল লাইক টু রিড দ্য বুক অফ ফেমাস রাইটার টু ডেভেলপ দেয়ার মাইন্ড। তাহলে আমরা কি বলছি? পিপল লাইক টু রিড দ্য বুক অফ ফেমাস রাইটার। মানুষেরা কি করে এই বিখ্যাত যারা লেখক করেছেন তাদের বইগুলো পড়ে। কেন পড়ে? টু ডেভেলপ দেয়ার মাইন্ড। এখন বিখ্যাত ব্যক্তি কারা তাদেরকে বোঝানোর জন্য আমরা একটি নাম দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, লাইক উইলিয়াম শেক্সপিয়ার। ফেমাস রাইটার বলতে গিয়ে আমরা যখন ব্যবহার করছি তখন আমরা একটা নাম দিয়ে একজন ফেমাস রাইটারের নামটা এখানে উল্লেখ করছি। তেমন দেখো, লাইক উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে আমরা কিন্তু একজন নামটা এখানে এক্সট্রা ইনফরমেশন ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত পাংচুয়েশনের পরিচিতি দেখলাম, ব্যবহারগুলো দেখলাম, যে কোন ক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। তো তাহলে এ পর্যায়ে আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করে একটি প্যাসেজ আমরা এখানে দেখব, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে। দেখো, পাংচুয়েশন মার্ক সম্পর্কে আমরা এখানে দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে পড়ছি, এই কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় এগুলো দরকার তোমরা একটু খেয়াল করে দেখবে। টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসকভারিজ অফ মডার্ন সায়েন্স। জন বেয়ার ইনভেন্টেড দ্য টেলিভিশন ইন 1925. The word television comes from the Latin word tele and vision. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো এবারে আমরা এগুলোর একটু উত্তরটা দেখে নিচ্ছি। বিভিন্ন জায়গায় যে পাংচুয়েশন মার্কটা বলবো সেটা বসিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটি সেন্টেন্স শেষ, ডিসকভারিজ দ্য মডার্ন সায়েন্স, এই জন্য এখানে একটি ফুল স্টপ বসবে। জন বেয়ার ইনভেন্টেড দ্য টেলিভিশন ইন 1925, এখানে একটি ফুল স্টপ বসবে। দ্য ওয়ার্ড টেলিভিশন, তাহলে টেলিভিশন, এই টেলি শব্দটা প্রথমে আমরা একটু শব্দ দিচ্ছি কোটেশন মার্ক, ভিশন এখানে শব্দটা শেষ, সেজন্য শেষ করা হলো। কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড টেলি, এখানে আবার টেলি শব্দটা আসছে, তাহলে এখানে শুরু, আবার এখানে টেলিটি দিয়ে শেষ করলাম। অ্যান্ড ভিশন, তাহলে দুইটি অংশ, টেলি অ্যান্ড ভিশন, ভিশনের জন্য আমরা এখানে শেষ করছি এবং আমার সেন্টেন্সে সেজন্য আমি এখানে একটা ফুল স্টপ ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমরা সেন্টেন্সগুলো অর্থাৎ প্যাসেজ আকারে যে থাকে কিভাবে পূরণ করব, তোমরা সঠিক পাংচুয়েশন মার্ক ব্যবহার করে তোমরা এগুলো শেষ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে একটি ইভ্যালুয়েশন তোমাদের জন্য দিচ্ছি এবং আমি তোমাদেরকে উত্তরটাও দিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজন এটাকে স্ক্রিনশট নিয়ে নিবে, এরপরে তোমরা সলিউশন করবে। আমি তোমাদের উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। ওয়ান্স আই আস্কড আ লিটল গার্ল, এখানে একটু কমা, এরপরে দেখো হোয়াট ইজ ইউর মাদার্স, তাহলে এখানে আমরা কিন্তু ডিরেক্ট স্পিচ শুরু করছি এবং এটা কিন্তু ইনভার্টেড কমাতে শুরু হলো, তোমরা খেয়াল করো, এবং আমি শেষ করছি কোথায়। হোয়াট ইজ ইউর মাদার্স, মাদার্স এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নেম, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, যেহেতু প্রশ্ন তৈরি করে সেই জন্য কোশ্চেন মার্ক তৈরি করা হলো এবং ইনভার্টেড কমাটা এখানে শেষ করা হলো, অর্থাৎ তার ডিরেক্ট স্পিচটা এখানে কমপ্লিট। শি রিপ্লাইড ক্লেভারলি, তার মানে হচ্ছে এখানে তার কমা দিয়ে ডিরেক্ট স্পিচ শুরু হবে। তাহলে দো এই কথা দিয়ে শুরু হয়েছে, সেজন্য এটা ক্যাপিটাল তো আছেই, আমরা এখানে কোটেশন মার্ক বা ইনভার্ট কমা ব্যবহার করছি। মাদার্স, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নেম, এখানে একটি সেন্টেন্সের একটি অংশ এখানে শেষ। আই ওন্ট, এখানে উইল নটের সংক্ষিপ্ত রূপ ওন্ট, সেজন্য এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। টেল ইউ দ্যাট, এখানে সেন্টেন্সটি শেষ হয়েছে এবং সবশেষে যে ইনভার্টেড কমা, দ্বিতীয় ইনভার্টেড কমা শুরু হয়েছিল এখানে, সেটা এখানে গিয়ে শেষ হয়েছে, সেজন্য ইনভার্টেড কমা এখানে ফিনিশ দেখানো হয়েছে। আই সেড, এখানে আই সেড এর পর কমা ব্যবহার করা হয়েছে এবং ডিরেক্ট স্পিচ ব্যবহার করার জন্য এখানে ইনভার্ট কমা শুরু হলো। দেখো, আমি একটু এক্সক্লামেশন মার্ক ব্যবহার করছি, কারণ হচ্ছে এটি বিশেষসূচক সেন্টেন্স ছিল, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, সেজন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে। এবং সবশেষ সেন্টেন্স ছিল মে ইউ প্রসপার ইন লাইফ, সেন্টেন্সটি শেষ। এবং দেখো, আই সেড, এইখান থেকে এই হোয়াটের আগে যে ইনভার্টেড কমা ছিল সেটা এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ হয়েছে, সুতরাং এখানে কি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা এখানে শেষ করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটু হোমওয়ার্ক দিয়ে রেখেছি। তোমরা আশা করি নিজেরা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা নিজেরা এটা করবে এবং উত্তরটা লিখে তোমরা আমাকে ইনবক্সে পাঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি যে ক্লাসটি বারবার দেখবে, তাহলে ইনভার্টেড কমা সম্পর্কে পাংচুয়েশন মার্ক সম্পর্কে তোমাদের সমস্যা, আশা করি সেই সমস্যাগুলো থাকবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের এই ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।